স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছি আমি আফরিন আনোয়ার। হেফাজত নেতা মামুনুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ সকাল 11টার পর তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। সেখানে মামুনুল হকের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। হেফাজতের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন ও পুরনো মিলিয়ে অন্তত 18টি মামলা রয়েছে। মামুনুল হককে গ্রেফতারের জন্য গতকাল দুপুর 12টা থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় প্রায় কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়। মামুনুল হককে গতকাল দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত এক সপ্তাহে হেফাজতের 9 জন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হলেন। সংগঠনটির আরও অন্তত 35 জন নজরদারিতে আছেন, যাদের মধ্যে কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা আছেন অন্তত 25 জন। এবার বিস্তারিত জানাতে গোয়েন্দা কার্যালয় ও সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনার কাছে জানতে চাইবো, মামুনুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কি বলছেন আইনজীবীরা? সেখানকার পরিস্থিতি জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে কিছুক্ষণ আগেই মামুনুল হককে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের যেই ডিমান্ডগুলি ছিল, তারা যেই যুক্তিটি উপস্থাপন করেছে তাতে সন্তুষ্ট হয়ে আদালতও কিন্তু 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে মামুনুল হকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসলে তারা এনেছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং যারা যারা হলো এই মামলায় আটক রয়েছেন তাদের কিন্তু আমরা আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু, ওনার সাথে আসলে একটু সরাসরি কথা বলতে চাই যে এই ঘটনায় মানে বর্তমান পরিস্থিতিটা কি এবং কয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমাদেরকে একটু ঘটনা হওয়া দরকার আছে, এই জন্য এই পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। আপনি যেহেতু রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আপনি পিপি, আপনি একটু যদি বলেন যে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে, সেই মামলায় সৌনারি দেখানো হয়েছে কিনা এবং পরবর্তীতে কি করা হবে তার বিরুদ্ধে? না, যেহেতু আজকে শুধু একটা মামলাই, মোহাম্মদপুর থানার যে মামলাটা, এটাই শুধু আজকে নিয়ে আসা হয়েছে, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্যান্য তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলির ব্যাপারে কোনো কাগজপত্র আসে নাই, ওগুলো সৌনারিষ্ট দেখানো হয়নি। এগুলো পরবর্তীতে সৌনারি দেখানো হলে মামলা আসলে তখন আমরা পরবর্তীতে সেই পদক্ষেপ। আপনারা কি যুক্তি উপস্থাপন করেছেন যাতে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, একটু বলবেন? আমরা আদালতকে বলেছি, যেহেতু এই মামলার যে বাদী, সে আমলনামা করতে গিয়েছিল সেই তারাবিয়া মসজিদে, মামুনুল হকের যে মসজিদ, সেই মসজিদে 7 মসজিদ রোডে, সেখানে নামাজ পড়তে গেছে এবং আমলনামা করার জন্য গিয়েছে। সেখানে মামুনুল হকের নির্দেশে এবং তার অনুসারীরা এই বাদী এবং তার লোকজনদেরকে মেরে পিটে তাদেরকে বের করে দেয়, আহত করে এবং তাদের পকেটে থাকা প্রায় $200 এবং 7,000 টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। এটা হলো মামলার বাদীর বক্তব্য। এবং যেহেতু এই মামলায় মামুনুল হক সহ আরও প্রায় অনেকেই, 7 জন তো এজাহারনামী আসামি এবং অন্যান্য আরও অনেক আসামি আছে, তাদেরকে এই মামলাতে তাদের গ্রেপ্তার করতে হবে, পলাতক আসামিদের, এবং এই ঘটনার সাথে আরও কারাগার সম্পৃক্ত আছে সেটা বের হতে হবে এবং যে ডলার টাকা পয়সা যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেটাও উদ্ধারের প্রয়োজন আছে। অর্থাৎ সব মিলিয়ে এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই মামলার যে প্রকৃত ঘটনা সেটা উদ্ঘাটন করার জন্যই পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং সেটা আদালতকে আমরা সেভাবে বলেছি। আদালত সন্তুষ্ট হয়ে সেই 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই ঘটনায় কতজন আসামি আরো রয়েছে পলাতক? না, এখানে তো পলাতক পক্ষের আইনজীবীরা দাবি করছেন যে 2020 সালের ঘটনা এটি, তিনি সর্বত্র সব জায়গায় সবসময় ছিলেন, সেক্ষেত্রে তাহলে কেন এতদিন পরে তাকে গ্রেপ্তার করা হলো? না, এখানে সে গ্রেপ্তার কেন করা হলো পরে সেটা কোনো কথা না। কথা হলো যে এই মামুনুল হক এজাহারনামী আসামি, তাকে যখন 2020 সালের ঘটনা, সে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেখায় তো সে আদালতে আত্মসমর্পণ করতে পারতো, জামিন নিতে পারতো, কিন্তু সে পলাতক ছিল, সে আসেনি আদালতে। এটা আদালতের প্রতি সে অবমাননা করেছে। এটা তো একটা বিরাট বিষয়। অথবা এখানে শুধু গ্রেপ্তার কেন হলো না ওটা বলে লাভ নেই, কিন্তু সে কেন আসলো না? তার মধ্যে 2020 সনে মামলা হয়েছে, আর 1 বছর বেশি হয়ে গেছে, সে আদালতে এসে তার জামিন নিতে পারতো, সেটা সে করেনি, অথচ সে পলাতক ছিল।
তো সার্বিক বিষয় যেটি যে সুষ্ঠু তদন্তের জন্য আসলে তারা যেই দাবিগুলো জানিয়েছিল এবং ধর্ম নিয়ে কটূক্তির যেই বিষয়টি সেটিরও সুষ্ঠু তদন্তের জন্যই কিন্তু আসলে যেই দাবিটি করেছিল 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সেটিতে সন্তুষ্ট হয়ে আদালত মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন হলো রিমান্ডে আসলে যারা আসামি রয়েছেন, পলাতক আসামি রয়েছেন, তাদেরকেও ধরার জন্য একটি প্রক্রিয়া চলমান থাকবে বলে জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নাইমান জিকো সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন মামুনুল হকের রিমান্ড বিষয়ে বিস্তারিত। সেখানে কথা বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। করোনা মহামারীর এই মুহূর্তে দেশের চিকিৎসা খাতের সবচেয়ে বড় সংকটের নাম নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ। অথচ দেশের 64 জেলার মধ্যে 42 জেলাতে নেই আইসিইউ সুবিধা। উপজেলা হাসপাতালের অবস্থা আরও খারাপ। এই অবস্থায় চরম দুর্ভোগে করোনা রোগীরা। নয়ন বড়ুয়া জয় রিপন হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেদ। সংক্রমণ বাড়ছে, এ দফায় সবচেয়ে জরুরি হয়ে পড়েছে আইসিইউ সুবিধা। কিন্তু দেশের 42 জেলায় এই সুবিধা নেই। এমন সব জেলার যেসব রোগীর আইসিইউ দরকার হচ্ছে তারা বড় শহরে আসছেন, কিন্তু এখানে এসেও আইসিইউ সুবিধা পাচ্ছে না। যে হারে রোগী একটু বেড়ে যাচ্ছে সেটা অত্যন্ত আশঙ্কাজনকভাবে। তো আমরা বিশেষ করে আইসিইউতে অনেকের রিকোয়ারমেন্ট হয়ে যায়, আইসিইউর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা একটু সমস্যার মধ্যে আছি। আমাদের মাত্র 10টা আইসিইউ করোনার জন্য ডেডিকেটেড করা আছে। এই আইসিইউতে সবাইকে ম্যানেজ করা অনেক সময় সম্ভব হচ্ছে না। যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা চালুর প্রক্রিয়া থমকে আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভেন্টিলেটর পাঠানো হলেও শয্যা ও অন্যান্য সরঞ্জাম এখনও আসেনি, ফলে চালু হয়নি আইসিইউ। পরিস্থিতি যখন এমন, তখন করোনা ব্যবস্থাপনায় গুছিয়ে উঠতে পারেনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। একটা আইসিইউ ভেন্টিলেটর চালাতে গেলে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের দরকার হয়, তো এগুলো ছাড়া আইসিইউ ভেন্টিলেটর চালু করা যায় না। ইতিমধ্যে আমাদের এই কাজটিও সম্পন্ন হয়েছে। আইসিইউ বেড কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে কোনো উপজেলায় আছে কিনা আমার জানা নাই, তবে এটা আমাদের বিভাগীয় পর্যায় থেকে, আমাদের কেন্দ্রীয় থেকে একটা প্ল্যান নেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে একটা করে আইসিইউ বেড স্থাপন করা যায় কিনা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসায় আবারও নতুন করে ভাবতে হচ্ছে। আইসিইউ বেডের স্বল্পতা চিন্তায় ফেলেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত হাসপাতালের তাগিদও আছে। আমাদের এখানে যে সদর হাসপাতাল ছিল, যেটি বর্তমানে বন্ধ আছে, সেটা না থাকার জন্য আমাদের নানা সমস্যা সংকট হচ্ছে। সেখানে খুব দ্রুতই একটা ব্যবস্থা করা সম্ভব, যাতে অতিরিক্ত আরও 100 বা তারও বেশি 200 মতো পেশেন্ট রাখা যায়। আমাদের আইসিইউ সরকারি পর্যায়ে 35টি আছে, যার সাথে আজ বা কালের মধ্যেই আমরা আরো 18টি যোগ হবে, তাই 8টি হচ্ছে আপনার আমাদের জেনারেল হাসপাতালে। আইসিইউ সংকট দূর করতে বিভাগীয় পর্যায় থেকে প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে আইসিইউ বেড স্থাপনের চাহিদা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে মহাখালীতে ডিএনসিসির করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনে প্রস্তুত রয়েছে 50টি আইসিইউ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আমাদেরকে জানাবেন যে ডিএনসিসি হাসপাতালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রোগী ভর্তির সেমন কোনো চাপ দেখছেন কিনা? আইসিইউ গুলোর অবস্থা কি? ধন্যবাদ আফরিন। সকাল 8:30টার পরই কিন্তু এই ডিএনসিসির নির্ধারিত যে কোভিড হাসপাতাল, সেই হাসপাতালে রোগীরা আসতে শুরু করে। তো এই পর্যন্ত যে সর্বশেষ তথ্য আমাদের সাথে কথা বলেছেন এখানকার দায়িত্বে যিনি রয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার নাসির, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর পাশাপাশি এই হাসপাতালের যেই সার্বিক যে অবস্থা এবং এখানে যে কি ধরনের ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই হাসপাতালে 1000 যেই বেডের করা হয়েছে সেখানে প্রায় 200-র বেশি কিন্তু তারা আইসিইউ ব্যবস্থা করছেন এবং এর সাথে যারাই আসছেন তাদেরকে কিন্তু কেউ কোনোভাবেই নিরাশ করছেন না। তবে একটা বিষয় তিনি বারবারই এই গণমাধ্যমকে জানিয়েছেন যে
যাদের আইসিইউর প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই হাসপাতালে যেন আসেন। অল্প যাদের সংক্রমণ বা অল্প কোনো আইসিইউর প্রয়োজন নেই এখানে যেন কোনোভাবে যেন এখানে আইসিইউর যে চাহিদাগুলো সেগুলো যেন তারা পূরণ না করে, তাহলে যাদের আইসিইউর প্রয়োজন তারা কিন্তু সেই সুবিধাটা পাবেন না। এবং এই খরচের যে বিষয়টি সেটি বলেছেন যে সরকারি হাসপাতালের যেই খরচ সেই বিষয়গুলো কিন্তু তারা সরকারি যেই নির্ধারিত মূল্য রয়েছে সেইগুলো কিন্তু তারা এই হাসপাতালে সেই রোগীদেরকে সেবা দেবেন। তো ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী আলী তালুকদার জানাচ্ছিলেন রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালের সর্বশেষ তথ্য। দেশে করোনা ভাইরাসের তীব্রতা বেড়েছে, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জনবল সংকটে করোনা রোগী ভর্তি করতে পারছে না মিরপুর মা ও শিশু হাসপাতাল সহ আরও কিছু হাসপাতাল। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন তাদের অনেক শয্যাই এখনো খালি। গত 4 দিনে এই হাসপাতালে কমেছে করোনা রোগী ভর্তির চাপ। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে রোগীদের এমন ভিড় দেখা গেছে। বাড়ছে করোনা নমুনা পরীক্ষার জন্য আসা মানুষের লাইন। অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে করোনা ভাইরাসের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা। 2 দিন আগে অসুস্থ হয়েছে, আজকেও বেশ ওনার অবস্থা খুবই খারাপ আর কি। তো ওনাকে এখানে ভর্তির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। তো ওনারা বললো যে আমাদের এখানে তো সিট নাই, সিট ফাঁকা পাবেন না, কারণ আপনার ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার যদি বলে ইমার্জেন্সিও লাগে তাহলে হয়তো বা আপনারা ভর্তি করাতে পারেন। এমন পরিস্থিতিতে জনবল সংকটে করোনা রোগী ভর্তি করতে পারছে না বলে জানিয়েছে মিরপুর মা ও শিশু হাসপাতালের পরিচালক। মন্ত্রণালয় থেকে কনসালটেন্ট না আসা পর্যন্ত আমরা শুরু করতে পারছি না। শুধু কনসালটেন্ট না, নার্স, সাপোর্টিং স্টাফ, টেকনোলজিস্ট এরা না আসলে আমরা শুরু করতে পারছি না। উৎকণ্ঠা কাটছে না রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা আক্রান্ত আইসিইউতে থাকা রোগীর স্বজনদের। হৃদরোগেরও সমস্যা ছিল, আর রিসেন্টলি তো করোনা পজিটিভ হওয়ার পরে উনি আজকে আর কি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর কি। আবার এসবের মধ্যে ভিন্ন রকম তথ্য শোনালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি জানালেন গত 4 দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি গত কয়েকদিন এটা সংখ্যা কিন্তু আমাদের ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে। আজকেও আমাদের ভর্তি রোগীর সংখ্যা কম। আমাদের এখানে প্রায় 150টি বেড খালি আছে শয্যা, তো আমরা কিন্তু পেশেন্ট নিতে পারবো। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে আরও 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ওই 1 সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। রবিবার রাতে কোভিড-19 সংক্রমণ জাতীয় কারিগরি পরামর্শ কমিটির 31তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। এদিকে লকডাউনের 6ষ্ঠ দিন আজ। 6ষ্ঠ দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, রয়েছে সিএনজিও। রাজপথ নিয়ন্ত্রণে পথে পথে রয়েছে পুলিশের চেকপোস্ট। তবে সড়কে সকল বিধি নিষেধ উপেক্ষা করেই প্রতিদিন নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ, আর তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ব্রিফ করছেন ফ্লাইটের বিষয়ে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পাকিস্তানি কোয়ারেন্টাইনে যেতে হবে, আমরা সেটা জি পাকিস্তানি কোয়ারেন্টাইন করা হবে। জায়গা সংকুলন হবে, কারণ যে লিমিটেশন দেওয়া হয়েছে বাংলাদেশে ঢোকার জন্য, সেখানে যাত্রীরা আসলে আমরা আশা করছি যে কম যাত্রী আসবে, এবং গতকালকে যেরকম আমরা খুবই কম যাত্রী পেয়েছি, আজকেও আশা করি যে 19টা ফ্লাইট হলেও মানে আসার যাত্রীর সংখ্যা অনেক কম। আর পারমিশন সংক্রান্ত যে জটিলতা ছিল বাংলাদেশ বিমানে, সেগুলো নিরসন হয়ে গেছে, সেই জটিলতা আর নাই।
সিঙ্গাপুরের কালকে দেখলাম আপনাদের এয়ারপোর্টের বাইরে অসংখ্য শ্রমিক এসছে, তাদের কোনো বিশেষ ফ্লাইট দেওয়া হয়নি। মানে ওই আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সিঙ্গাপুরের নামও ছিল। সিঙ্গাপুরের নাম ছিল, তো আমরা জেনেছি যে কালকে থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট সিঙ্গাপুর যাবে, কালকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সৌদি এয়ারলাইন্স থেকে আসছি, এখানে আমরা দেখলাম কয়েকজনকে টিকিট নাকি শেষ হওয়ার কারণে তাদেরকে আজকে টিকিট দেওয়া হচ্ছে না। আপনাদের টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়টা দেখতে বলবেন যে কেন এটা হচ্ছে? যাত্রী খুব বেশি নাকি আপনারা আসলে সঞ্চালন করতে পারছেন না বিশেষ ফ্লাইটে? এটা কি সৌদি এয়ারলাইন্সের? আসলে একটু ওদের সঙ্গে কথা বলতে হবে যে ওরা কি বলেছে, কারণ যাত্রীর কোনো সমস্যা থাকলে সেটা সৌদি এয়ারলাইন্সেরই দেখা কথা, মানে সংশ্লিষ্ট ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষ আর কি। তো এমনও হতে পারে যে টিকিটের বুকিং শেষ হয়ে গেছে, এটা হতে পারে, যার সিট নাই ওই ফ্লাইটে, এরকম হতে পারে আর কি। আচ্ছা, আর এই যে যাতায়াতের যে ব্যবস্থাটা, এটা তো ওদের একটু দুর্ভোগ হয়েছে, প্রবাসীদের যারা আসতেছে ভিন্ন অঞ্চল থেকে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এলাকা ভিত্তিক ফ্লাইট চালুর কোনো পরিকল্পনা আছে কিনা? চট্টগ্রাম বা সিলেট, মানে ডোমেস্টিক না, ডোমেস্টিক আসলে পরবর্তীতে পর্যায়ে লকডাউন এবং অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত আশা করি যে 2-1 দিনের মধ্যে চলে আসবে। বাট লকডাউন পর্যন্ত ডোমেস্টিক বন্ধ আছে, পরবর্তীতে চালু হবে কি না এই সিদ্ধান্তটা আসলে চলে আসবে। লকডাউন এক্সটেনশনের সাথে সাথে এই সিদ্ধান্তগুলো চলে আসবে। বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানাচ্ছিলেন বিশেষ ফ্লাইটগুলোর পরবর্তী নির্দেশনা সমূহ। এবারে আবার লকডাউনের খবর। লকডাউনের সর্বশেষ অবস্থা জানতে ঢাকা ও সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল ও নাজমুল হুদা। শুরুতেই চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, আমাদের বিস্তারিত জানাবেন, যেহেতু লকডাউনের 6ষ্ঠ দিনে আজকে রাজপথের কি অবস্থা দেখছেন, প্রাইভেট গাড়িগুলোর চাপ কেমন দেখছেন, সাধারণ মানুষ এবং সিএনজি গুলোর অবস্থা কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন। আসলে ঢাকার রাস্তা আজকে দুই ধরনের চিত্র বেশি দেখা যাচ্ছে, যেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছে, অর্থাৎ চেকপোস্ট, তল্লাশি চৌকি রয়েছে, সেখানে বেশ কড়াকড়ি রাখা হয়েছে। আর যেসব জায়গায় মূলত পুলিশের উপস্থিতি নেই কিংবা পুলিশ চেকপোস্ট বসায়নি, সেসব জায়গায় কিন্তু একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায় যানবাহন চলাচল করছে। অর্থাৎ যারা বেরিয়েছেন এবং তারা নির্বিঘ্নে বের হতে পারছেন এবং তাদেরকে আসলে জানতে চাওয়া হচ্ছে না কেন তারা বেরিয়েছেন এবং কি কারণ তারা বেরিয়েছেন। এবং সেই সাথে আপনি জানেন যে ঢাকার রাস্তায় গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু গাড়ির চাপ অনেকাংশে বেড়ে গেছে এবং কয়েকটি জায়গায় আমরা যানজটও দেখেছি, যেখানে ট্রাফিক পুলিশকে আসলে সিগন্যাল দিতে হয়েছে, সিগন্যাল রাখতে হয়েছে, কারণ রাস্তায় গাড়ির চাপ বেশি থাকার কারণে। এবং যারাই বেরিয়েছেন এক একজন এক এক ধরনের অজুহাত দিচ্ছেন, অনেকে অদ্ভুত অজুহাত অনেকে দিয়েছে, অনেকে বলেছেন তারা নাস্তা খেতে বেরিয়েছেন, অনেকে বলেছেন তারা বেড়াতে যাচ্ছেন, যার ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ আসলে আজকে রাস্তায় বেরিয়েছেন। এবং যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন প্রত্যেকটি জায়গায় যারা অযথা বেরিয়েছেন তাদেরকে জরিমানার আওতা আনার জন্য, কিন্তু ঢাকার রাস্তায় আসলে সব জায়গায় পুলিশের উপস্থিতি আজকে অনেকাংশেই কম, ফলে যানবাহন নির্বিঘ্নে চলছে, ব্যক্তিগত গাড়ির চাপও বেড়েছে, সেই সঙ্গে ট্রাকের চাপও রয়েছে, রিক্সার চাপও রয়েছে। এই ছিল এখানকার সবশেষ খবর। আফরিন। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব সাভারে। সাভার থেকে নাজমুল হুদা আছেন আমাদের সাথে। নাজমুল, আমাদেরকে জানাবেন যে ঢাকার রাস্তা তো অনেকটাই আসলে স্বাভাবিক অবস্থায় রূপ নিয়েছে, পণ্য পরিবহন থেকে শুরু করে প্রাইভেট কারের চাপ অনেক বেশি বেড়েছে, সেই সাথে সাধারণ মানুষরা এখন মহাসড়কে বেরিয়ে চলে এসছে। সাভারের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে। লোকজন কিন্তু প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কিন্তু সেখানে দেখছেন যে তারা রাস্তায় যাতে জড়ো হতে না পারে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। আমি একটু এই ব্যাপারে কথা বলতে চাই যে সাভার উপজেলার ভূমি সহকারী কমিশনার, তার সঙ্গে তিনি রয়েছেন। লোকজন তো প্রচুর লোকজন বাইরে এসেছেন, আপনারা কি করছেন এই মুহূর্তে? আমরা আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী পরিষদের যে 18টি নির্দেশনা রয়েছে, নির্দেশনাগুলো প্রতিপালিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রেখেছি। এর মধ্যে যারা নির্দেশনাগুলো অমান্য করে রাস্তায় বের হয়েছে অথবা স্বাস্থ্যবিধি প্রতিপালন করছে না, তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ করেছি এবং যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে খোলা রেখেছে সে ধরনের প্রায় 12টি প্রতিষ্ঠানকে আমরা আজকে 22,000 টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান সারাদিন ধরে অব্যাহত থাকবে।
অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, এখানকার প্রশাসন বলছে যে 12টি প্রতিষ্ঠানকে কিন্তু জরিমানা করেছে এবং রাস্তায় যারা বের হয়েছে সেই সব কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আফরিনের কাছে। আফরিন। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মীরা ঢাকা এবং আরিচা মহাসড়ক থেকে লকডাউনের 6ষ্ঠ দিনের অবস্থা জানাচ্ছিলেন। খুবই ঢিলেঢালা অবস্থায় পার হচ্ছে লকডাউনের 6ষ্ঠ দিন এবং সরকারের যে 18 দফা নির্দেশনা ছিল, 18টি নির্দেশনা ছিল, সেটি অনেকটাই উপেক্ষিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মাঝে ভালো নেই কর্ম হারানো খেটে খাওয়া মানুষ। অর্থ উপার্জনের সব পথ বন্ধ থাকায় সারাদিন রোজা রেখে নেই ইফতারের কোনো ব্যবস্থা। এমন হাজারো মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের পক্ষে মাঠে নেমেছেন অনেকেই। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। লকডাউনে অনেকটাই অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার পথ বন্ধ, সারাদিন রোজা রেখে ইফতারে নেই কোনো আয়োজন। এমন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর চকবাজার থানার উর্দু রোড এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে নবীন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। ওই যে আমাদের রুটি দেয়, দুধ দেয়, একদিন দেয় খিচুড়ি, একদিন দেয় পোলাও এবং সহায়তা এই যে এখানে নবীন আছে, এখানে যতটুকু সম্ভব সহায়তা পাইতেছে। কোনো উদ্দেশ্য ছাড়াই কেবলই মানব কল্যাণে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। কেউ অভুক্ত থাকবে সেরকমটা যেন না হয়, সেজন্যই রমাদানের যেই তাৎপর্য আছে আমরা সেটাই ফলো করার চেষ্টা করছি। শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই আয়োজনটির মধ্যে উপস্থিত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সারা রমজান জুড়েই এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ নেতারা। খিদার থাকতে পারি না, মানুষের আর কতক্ষণ বাচ্চা আর লাস্টে মানুষের কাছে হাত পাইতেই যে মানে চাই আই নাই যে অনেক কটা ভাত রান্নলাম, ভাত রান্না থেকে বাইরে থেকে ইফতারি নিতে আইছি। যারা বিভিন্ন কারণে লকডাউনে কাজে যেতে পারছে না, আমরা চেয়েছি তাদেরকে এই যে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে মধুর ক্যান্টিন থেকে তাদেরকে দুবেলা অন্তত দুমুঠো খাবার ব্যবস্থা করার জন্য। লকডাউনের বিধিনিষেধ থাকলেও রাজধানীর অনেক স্থানেই বিকেলে ইফতার কিনতে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অন্যায়ভাবে বাণিজ্য সুবিধা নিতে তাইওয়ান কখনো বৈদেশিক মুদ্রা বিনিময় হার হেরফেরের চেষ্টা করেনি। রোববার এমন দাবি করা হয় তাইপের পক্ষ থেকে। দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মুদ্রা কারসাজির অভিযোগের প্রেক্ষিতে তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংক কথা জানায়। এমন খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ অপর্যাপ্ত প্রমাণের উদ্ধৃতি দিয়ে সুইজারল্যান্ড ও ভিয়েতনামের পাশাপাশি তাইওয়ানকে আনুষ্ঠানিক লেভেল করা থেকে বিরক্ত থাকার আহ্বান জানিয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় 7 লক্ষাধিক সংক্রমিত এবং 9,500 প্রাণহানি হয়েছে। এ নিয়ে বৈশ্বিক আক্রান্তের মোট সংখ্যা ছাড়ালো 14,20,00,000। মোট মৃত্যু ছাড়িয়েছে 30,32,000। ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে বিপর্যস্ত। গেল 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 3.25 লাখ রোগী, প্রাণ গেছে 16,000-এর বেশি মানুষের। রাজধানী দিল্লিতে সংক্রমণের হার পৌঁছেছে 30%। সংক্রমণ কমাতে সোমবার রাজস্থানে জারি করা হয়েছে 15 দিনের লকডাউন। পশ্চিমবঙ্গে নিজের নির্বাচনী সংকুচিত করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ব্রাজিলের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, মৃত্যু ও সংক্রমণ কমেছে যুক্তরাষ্ট্র। এদিকে পিছিয়ে পড়া দেশগুলোতে 2.5 লাখ ভ্যাকসিন ডোজ বিতরণ করবে গুগল। এ বিষয়ে ভ্যাকসিন প্রদানকারী সংস্থা গাভির সঙ্গে যুক্ত হয়েছে গুগল। রুশ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে চেক প্রজাতন্ত্রের 20 কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রোববার এই ঘোষণা দেয় মস্কো। শনিবার 18 রুশ কূটনীতিককে বহিষ্কার করে চেক প্রজাতন্ত্র। চেক সরকারের অভিযোগ, ব্রিটেনে 2018 সালে বিষাক্ত রাসায়নিক নোভিচক হামলায় সন্দেহভাজন 2 রুশ গুপ্তচরই
বারবিটিসের গোলা বারুদের গোদামে বিস্ফোরণের ঘটনায় জড়িত। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে চরম ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। হুঁশিয়ারি দেয় পাল্টা ব্যবস্থা নেয়ার। এরই জেরে 24 ঘন্টা না পেরোতেই এমন ঘোষণা দিল পুতিন সরকার। দুপুরের সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।